হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। এটি চলতরিৎ চ্যাপ্টারের 5 নম্বর ভিডিও। চলতরিৎ নামে আমাদের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে চলতরিৎ চ্যাপ্টারের সমস্ত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত টপিক ধরে ধরে পরপর আপলোড করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটি চ্যাপ্টারের নামে আমাদের আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে এবং সেই চ্যাপ্টারগুলোর ভিডিও পরপর আপলোড করা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে সেটা বিস্তারিত আলোচনা করব। একটা পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে, কোন পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সবশেষে একটা গুরুত্বপূর্ণ টপিক রোধাঙ্ক জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো কোন পরিবাহীর রোধ সাধারণত তিনটি জিনিসের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দুই নম্বর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তিন নম্বর হচ্ছে পরিবাহীর উপাদান। কিভাবে নির্ভর করে সেটা আমরা আলোচনা করব। তাহলে কোন পরিবাহীর রোধ কটা জিনিসের উপরে নির্ভর করে? তিনটে জিনিসের উপর। এক নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দুই নম্বর পরিবাহীর প্রস্থচ্ছেদ। তো আমরা এখানে আঁকবো একটা জিনিস, এই ধরো এইটা হলো একটা পরিবাহী তার। এই পরিবাহী তারটার এই যে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে এ বলা হয়, ঠিক আছে। আর এইটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা লিখব, দৈর্ঘ্যটাকে এল দ্বারা লিখব, ঠিক আছে। তো কোন একটা পরিবাহী তারের রোধ কতটা হবে বা রোধ কিরকম হবে সেটা তিনটে জিনিসের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে পরিবাহী তারটার দৈর্ঘ্যের উপরে, দুই নম্বর হচ্ছে পরিবাহী তারটার প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফলটার উপরে এবং তিন নম্বরটা কি এর উপাদান, এর কোন উপাদান দ্বারা তৈরি। যেমন দেখবে তামার রোধে তামার পরিবাহী তার খুব ভালো, স্টিল তার তুলনায় একটু খারাপ বলতে পারি এবং অন্যান্য ধাতব পদার্থকে সেরকম ভাবে ব্যবহার করা হয় না। তো বিভিন্ন পদার্থের উপাদান বিভিন্ন, ফলে তাদের রোধ বিভিন্ন হয়। মূল কথাটা হচ্ছে যে কোন পরিবাহীর রোধ পরিবাহীর উপাদানটার উপরে নির্ভর করে। তো কিভাবে নির্ভর করে আমরা আলোচনা করব। দেখো পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে অনেকবার পড়েছে। এক নম্বর দুই নম্বর দিয়ে আমরা লিখব দৈর্ঘ্যের উপর নির্ভরতা বলে আমরা লিখব, দৈর্ঘ্যের উপর নির্ভরতা। দেখো আমি এখানে এইরকম দুটো পরিবাহী তার নিলাম, দুজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে একই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুজনেরই সমান, কিন্তু একজনে এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এর দৈর্ঘ্যটা ধরো L1, এর দৈর্ঘ্যটা হচ্ছে L2। এবার এর মধ্য দিয়ে ধরো কি যাচ্ছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে। তড়িৎ প্রবাহ যাচ্ছে মানে কি, এর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন গুলো যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি সাধারণ জ্ঞান থেকে বলো তো যে কোন পরিবাহীটির ক্ষেত্রে রোধ বেশি হওয়া উচিত। দেখো খেয়াল করো, ইলেকট্রন গুলো এইদিকে যদি তড়িৎ প্রবাহ হয় এইদিকে, তাহলে কি করছে, ইলেকট্রন গুলো এইদিকে আসছে, ইলেকট্রন গুলো। তাহলে দুটো পরিবাহী দেখো এই প্রান্ত থেকে শুরু করলো,
ইলেকট্রনগুলো এইখান থেকে এই পর্যন্ত আসা মাত্রই এইখানে মুক্ত হয়ে গেল, ইলেকট্রনগুলো ভাবতে পারো মুক্ত হয়ে গেল, যে তাদের মধ্যে যে সংঘর্ষ বা কলিশনটা হচ্ছিল সেখান থেকে তারা মুক্ত হয়ে গেল। কিন্তু এই পরিবাহীটার ক্ষেত্রে এইখান আসার পরেও ইলেকট্রনগুলো বাধা পাচ্ছে, মানে মুক্ত হয়ে যায়নি, এখান আসার পরেও তারা বাধা পাচ্ছে। আর বাধা মানেই তো রোধ, বাধা মানেই হলো রোধ। তাহলে এইখানে দেখো যে কোনো এই পরিবাহীটার দৈর্ঘ্য ছোট হওয়ায় ইলেকট্রনগুলো কিছুক্ষণ পরেই তাদের মধ্যে আর সংঘর্ষটা থাকছে না, অর্থাৎ তাদের মধ্যে সংঘর্ষ ঘটার সম্ভাবনাটা কমে যাচ্ছে, অর্থাৎ বাধাটা কমে যাচ্ছে, অর্থাৎ রোধ কমে যাচ্ছে। এখানে পরিবাহীটার দৈর্ঘ্য বেশি, ফলে ইলেকট্রনগুলোকে অনেকটা বাধার সম্মুখীন হতে হচ্ছে, অনেকটা সংঘর্ষের মুখোমুখি হতে হচ্ছে। সংঘর্ষের মুখোমুখি হওয়া মানে বাধার মুখোমুখি হওয়া, আর বাধা মানে রোধ। ঠিক আছে, তাহলে কোন পরিবাহীর যদি দুটো ধরো পরিবাহী নিয়েছি, এই দুটো পরিবাহীর দুজনেরই যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই হয়, তাহলে যে পরিবাহীটার রোধ বেশি হবে, যে পরিবাহীটার দৈর্ঘ্য বেশি হবে, সেই পরিবাহীটার রোধ বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ পরিবাহীটির দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে কোন পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে পরিবাহীটির রোধ তত বড় হবে, তত বেশি হবে। যেমন ধরো এই পরিবাহীটার এইখানে যদি রোধটা ধরো আর হয়, তাহলে এর দৈর্ঘ্য যদি আরো বাড়ানো হয়, তাহলে রোধটা কি হবে, আরো বেড়ে যাবে। তার মূল কথা একটা কথা শুধুমাত্র, যে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ পরিবাহীটির দৈর্ঘ্যের সমানুপাতি, মানে দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীটির রোধ তত বেড়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীটির রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে পরিবাহীটির দৈর্ঘ্য বাড়ানো হলে তার রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝা গেল যে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীটির রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীটির রোধ তত বেড়ে যাবে। ঠিক আছে, এই গেল। এবার আমরা এটা ম্যাথমেটিক্যালি লিখবো। 1 নম্বরটাকে, 1 নম্বরে আছি আমরা। এখানে একটাই শুধু এবার ছবিটা আঁকো, এই ছবিটা, কিচ্ছু আর দরকার নেই। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ, আর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এর যদি রোধ আর হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ ওইটারই কন্টিনিউ করছি, অর্থাৎ আর সমানুপাতি এল যখন এ স্থির। এটা কি পাশে লিখে দিই, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 1 নম্বর জিনিসটা দেখো আমরা লিখে ফেলেছি যে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে দৈর্ঘ্য যত বাড়ানো হবে পরিবাহীটির রোধ তত বেশি হবে। অর্থাৎ আর রোধ
আর মানে হচ্ছে রোধ, অর্থাৎ রোধ আর সমানুপাতি এল। এটা হয়ে গেল যে দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে আমরা বলে দিলাম। 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরতা। 2 নম্বরটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরতা। দুই নম্বর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরতা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে সেটা দেখব। দেখো, আমি দুটো পরিবাহী তার নিলাম, দুজনেরই দৈর্ঘ্যটা হচ্ছে সমান, দুজনেরই দৈর্ঘ্য সমান, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুজনের সমান নয়। এরকম আমি দুটো পরিবাহী তার নিলাম, এটারও দৈর্ঘ্য এল, এটারও এল। এর ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এর ধরো A2। তাহলে তুমি নিজে সাধারণ জ্ঞান থেকে বলো যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি সমান হবে? হবে না, যেহেতু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, ফলে বেশি ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু বেশি অঞ্চল এরা পাচ্ছে, তাই এদের মধ্যে সংঘর্ষ ঘটার সম্ভাবনাটা কমে যাচ্ছে। ধরো এই রকম একটা দরজার মধ্য দিয়ে 3 জন ঢুকছে, তাহলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটার যতটা সম্ভাবনা, এই বড় দরজার মধ্য দিয়ে 3 জন ঢুকলে নিশ্চয় ততটা সম্ভাবনা থাকবে না সংঘর্ষ ঘটার। যেহেতু এখানে সংঘর্ষ ঘটার সম্ভাবনাটা কম, তাই বাধা কম, আর বাধা কম মানে রোধ বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে তার রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতি। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে, রোধ যত কম হবে, তত কম বাধা পাবে। তাহলে আমরা বোঝা গেল, এখানে আমরা লিখব কোনো পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহীটির রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর সমানুপাতি 1/a। যখন এল স্থির, তাই কিনা? এ হয়ে গেল। এখানে কি? এটা হচ্ছে পরিবাহীটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধটা হচ্ছে আর। তাহলে আমরা লিখেছি কোনো পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহীটির রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু 1/a। ঠিক আছে, এই চলে গেল আমাদের যে কোন পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে। দৈর্ঘ্য যত বেশি হবে, রোধ তত বেশি হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে কিভাবে নির্ভর করলো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধ তত কমে যাবে, মানে ব্যস্তানুপাতি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাকে 2 নম্বর সমীকরণ যদি আমরা নাম দিয়ে দিই, আর আগেরটা যেটা আমরা এরকম পেয়েছিলাম আর সমানুপাতি এল, সেটাকে তোমরা 1 নম্বর নাম দাও। আমি মুছে দিয়েছি, ওটাকে তোমরা 1 নম্বর নাম দাও। তাহলে বলো তো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই 1 ও 2 নম্বর সমীকরণ, 1 ও 2 নম্বর থেকে পাই কি পাই বলো তো? একটা ছিল আর সমানুপাতি এরকম একটা আর সমানুপাতি এল, এবং আরেকটা হলো আর সমানুপাতি 1/a। তাহলে দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যদি আমি লাগিয়ে দিই, তাহলে কি পাবো? আর সমানুপাতি L/a। তাহলে এইটা কি? একটা সমানুপাতি হয়ে আছে। এটাকে যদি আমরা সমান করতে চাই, সমান করতে গেলে কি করতে হবে? একটা ধ্রুবক নিতে হবে। তো বলো কোন ধরনের ধ্রুবক নেব? তোমরা হয়তো বলবে কে নিব, কিন্তু না, এখানে আমরা অন্য একটা ধ্রুবক নাম দেব, আর সমান রো।
ইন্টু এল বাই এ। এটা পি নয়, হ্যাঁ, এটা রো, বাঁকা, এই রকম, এটাকে কি বলা হয়? রো, গ্রিক অ্যালফাবেট রো। ঠিক আছে, এখানে রোটা কি? রো হলো সমানুপাতি ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক। রো কে পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। কি বলা হয়? রোধাঙ্ক, রোধাঙ্ক বলা হয়। এই রোটার নাম কি দিলাম তাহলে? রোধাঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? এইটা হলো একটা খুব ইম্পর্টেন্ট গাণিতিক সমীকরণ। এই ফর্মুলা থেকে অঙ্ক পড়বে, লিখে রাখো, এই ফর্মুলা থেকে অঙ্ক পড়বে। তাহলে আর সমান কি? রোধ, এল সমান হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ সমান হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো হচ্ছে উপাদানের রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক বা পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয় এটাকে। ঠিক আছে, এবার আমরা জানবো তাহলে রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক জিনিসটা কি। ঠিক আছে, পুরো মুছে দিলাম। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি কি? তাহলে দেখো আমরা কি পেলাম? আর সমান পেলাম রো ইন্টু এল বাই এ, তাই না? তাহলে এখন যদি এল, যদি এল সমান অন হয়, মানে একক হয়, এবং এ সমান অন হয়, তাহলে তাহলে কি হবে বলো তো? আর সমান রো ইন্টু অন বাই অন, অর্থাৎ আর সমান রো। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। বলছে এমন একটা পরিবাহী নিলাম যে পরিবাহীটার দৈর্ঘ্য কত? 1 একক, 1, দৈর্ঘ্যটা হচ্ছে 1, এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত? সেটাও 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও 1। এইরকম একটা লুডুর ছক্কা ভাবতে পারো। এইরকম একটা পরিবাহী নিয়েছি, পরিবাহীটার বৈশিষ্ট্য কি? যে দৈর্ঘ্য 1 এবং প্রস্থচ্ছেদে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, মানে 1 1 1। তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটি দেখো এটা হচ্ছে একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, আর নিচে দেখো আর একটা পৃষ্ঠ আছে, নিচে একটা পৃষ্ঠ আছে। তাহলে পরিবাহীটির এই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশে, দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশে যে রোধটা হবে তাকে তার রোধাঙ্ক বলবো। কি বলবো? একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধটাকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। আবার বলছি দেখো, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীটার বৈশিষ্ট্য কি? যে ওর দৈর্ঘ্য 1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও 1। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত তলের বা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধটাকে বলা হয় পরিবাহীটির রোধাঙ্ক। তাহলে এখানে লিখব একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন
কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধকে পরিবাহীটির রোধাঙ্ক বলে। মনে থাকবে কি বললাম? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধটাকেই পরিবাহীটির রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা জানব যে রোধাঙ্কের একক। কি রোধাঙ্কের একক কি আমরা সেটা জানব। রোধাঙ্কের একক, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি ওইখান থেকে R সমান রো ইন্টু L বাই এ, তাই কিনা? তাহলে রো সমান কি হবে? রো সমান R ইন্টু এ বাই এল হয়ে গেল। তাহলে আমরা যদি রো এর একক নিতে চাই তাহলে এইদিকে সবার একক বসিয়ে দেব। আর মানে রোধ, রোধের একক কি? ব্যবহারিক একক কি? ওহম। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার বা বর্গ মিটার। আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে এসআই একক বসিয়ে দিচ্ছি। তাহলে এসআই একক কি হবে? এসআই একক হচ্ছে আর মানে ওহম, এ মানে হচ্ছে মিটার স্কোয়ার বাই মিটার। তাহলে কি দাঁড়ালো ওহম মিটার। তাহলে রোধাঙ্কের এসআই একক কি হলো? ওহম মিটার। অতএব রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে তো পড়বেই যে রোধাঙ্কের এসআই এককটা লিখো। রোধাঙ্কের এসআই একক কি হলো? তাহলে ওহম মিটার। তাহলে সিজিএস একক কি হবে বলো সিজিএস একক। তাহলে সিজিএস একক কি হবে? দেখো আমি একটা কথা বারবার বলেছিলাম আগের ভিডিওতে যে রোধের ব্যবহারিক একক হলো ওহম। সিজিএস হোক বা এসআই হোক আমরা ওহমই বসাবো রোধের এককে। তাহলে সিজিএস একক যখন আমরা রোধাঙ্কে নিতে চাবো তো রোধের একক পাল্টাবে না, ওহমই থাকবে, শুধু মিটারটা কি হয়ে যাবে? সেন্টিমিটার। সিজিএস একক হলো ওহম সেন্টিমিটার। মনে থাকবে? তাহলে রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার, সিজিএস একক হলো ওহম সেন্টিমিটার। ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আর একটা কোশ্চেন আমাদের অনেকবার পরে, সে কোশ্চেনটা হচ্ছে যে তামার রোধাঙ্ক 1.6 ইন্টু 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? ঠিক আছে, এবার দেখো আমরা কি বলবো। রোধাঙ্কের সংজ্ঞাটা মনে করো। রোধাঙ্কের সংজ্ঞাটাতে কি বলা হলো? যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুতে যে রোধটা হয় তাকে ওই পরিবাহীটার রোধাঙ্ক বলা হয়। এখন বলছে তামার রোধাঙ্ক হচ্ছে এত। তাহলে এটা বলতে কি বোঝো? তাহলে এটা বলতে বোঝাচ্ছে যে 1 সেমি দৈর্ঘ্য এবং 1
বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলযুক্ত কোন তামার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুতে রোধ কত হয় 1.68 × 10⁻⁻6 ওহম। এটা বলছেন। তাহলে আমরা কি বলবো যে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে বোঝায় যে 1 সেমি দৈর্ঘ্য ও 1 বর্গ সেমি ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধ হলো 1.68 × 10⁻⁻6 ওহম। মানে কি ওরা বলছে যে যদি 1 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার পরিবাহী না হয়, তাহলে ওই তামার পরিবাহীটার যে দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুতে রোধ কত হবে, এত ওহম রোধ হবে। এটাই বোঝাচ্ছে, আর কিচ্ছু নয়। তাহলে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে বোঝায় যে 1 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তামার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধটা হচ্ছে 1.68 × 10⁻⁻6 ওহম। চলে গেল? ওকে, ক্লিয়ার হয়ে গেল? এটাকে যদি ওহম মিটার বলতো, যে তামার ধরো এরকম যদি ওহম সেন্টিমিটার আছে, তখন আমরা কি বললাম 1 সেমি দৈর্ঘ্য ও 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি এটা লেখা থাকতো ওহম মিটার, তাহলে আমরা বলতাম 1 মিটার দৈর্ঘ্য ও 1 বর্গ মিটার ক্ষেত্রফল যুক্ত বা 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধ হবে এটা। তাহলে সেন্টিমিটার হলে আমরা এখানে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার লিখবো, আর মিটার থাকলে এখানে মিটার ও বর্গ মিটার লিখবো। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমাদের পরিষ্কার হয়ে গেল। এরপরে তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার তাহলে রোধ জানলাম, রোধাঙ্ক জানলাম, ঠিক আছে, রোধ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে জানলাম। এবার পরিবাহিতা জিনিসটা কি আমরা জানবো। পরিবাহিতা, পরিবাহিতা পরিবাহিতা এটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স। কন্ডাক্ট্যান্স, পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স কি? পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স জিনিসটা কি? রোধ কি আগে বলো। যে ধর্মের জন্য কোন পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলা হয়। পরিবাহিতাটা হচ্ছে ঠিক তার উল্টোটা, রোধের উল্টো হচ্ছে পরিবাহিতা। তাহলে পরিবাহিতা কাকে বলবো? যে ধর্মের জন্য কোন পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে সাহায্য করে, তড়িৎ প্রবাহকে সহযোগিতা করে, সেই ধর্মটাকে বলা হয় পরিবাহিতা। ঠিক আছে? তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে সাহায্য করে, তড়িৎ প্রবাহ হতে সাহায্য করে, তড়িৎ প্রবাহ হতে
সাহায্য করে তাকে ওই পরিবাহীর পরিবাহিতা বলা হয়। তাকে ওই পরিবাহীর পরিবাহিতা বলে। মনে থাকবে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে সাহায্য করে তাকে ওই পরিবাহীর পরিবাহিতা বলে। রোধ কি? যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেটা রোধ, আর যেটা সাহায্য করে সেটা হচ্ছে পরিবাহিতা। তাহলে পরিবাহিতা সমান হচ্ছে অন বাই রোধ। এই পরিবাহিতাটাকে কে দ্বারা লেখা হয়? কে সমান অন বাই আর। কে পরিবাহিতা কে সমান হচ্ছে অন বাই আর। তাহলে পরিবাহিতার একক কি হবে বলো? পরিবাহিতার একক। তাহলে পরিবাহিতার একক সমান কি? অন বাই রোধের একক। তাহলে পরিবাহিতার একক সমান অন বাই রোধের একক। তাহলে কি? অন বাই ওহম। এটাকে আমরা অনেক সময় এরকম করে ওহমটাকে এরকম উল্টো ভাবে লেখা হয়। এই ওহমটাকে উপরে উল্টো ভাবে লেখা হয় MHO, মো বলা হয়। তাহলে পরিবাহিতার একক কি? অন বাই ওহম, এটাও বলতে পারো, অথবা এই ওহমটাকে উল্টো করে লিখলে যেটা হয় মো। তাহলে আমরা কি লিখব? পরিবাহিতার একক হলো ওহম ইনভার্স। এটা পর্যন্ত লিখে ছেড়ে দিতে পারো। পরিবাহিতার একক কি? ওহম ইনভার্স বা অন বাই ওহম লিখে দিলে কোনো সমস্যা নাই, বা এটাকে এই ওহমটাকে উল্টো ভাবে লিখলেও হয় MHO, মো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পরিবাহিতা। এবার হচ্ছে পরিবাহিতাঙ্ক কি জিনিসটা আমরা শিখব। এই যে মো জিনিসটাকে বা ওহম, এটাকে আবার বলা হয় সিমেন বা সিমেন। এটাকে ক্যাপিটাল S, সিমেন। ঠিক আছে, তাহলে পরিবাহিতার একক হলো, একেবারে এখানে স্টার দিয়ে লিখে দাও, পরিবাহিতার একক হলো অন বাই ওহম বা মো, বা এটাকে কি বলা হয়? সিমেন, ক্যাপিটাল S, সিমেন। বাস, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে পরিবাহিতাঙ্ক কাকে বলবো? পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি। পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি কি? তাহলে রোধাঙ্কটা আর একবার মনে করো। রোধাঙ্ক কি সেটা যদি মনে করতে পারো, পরিবাহিতাঙ্ক হয়ে যাবে। রোধাঙ্কের সংজ্ঞাতে কি বলা হলো? একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর রোধটাকেই তার রোধাঙ্ক বলা হয়। তাহলে পরিবাহিতাঙ্ক বুঝতেই পারছো যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর পরিবাহিতাটাকেই তার পরিবাহিতাঙ্ক বলা হয়। দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর যে পরিবাহিতা তাকে পরিবাহিতাঙ্ক বলা হয়। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবিন্দুর পরিবাহিতাকে
মধ্যবিন্দুর পরিবাহিতাকে তার পরিবাহিতাঙ্ক বলে, পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে পরিবাহিতাঙ্ক। এবার আমরা তাহলে পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে 1/রোধাঙ্ক। পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে, এই পরিবাহিতাঙ্কটাকে সিগমা দ্বারা লেখা হয়। সিগমা সমান হচ্ছে 1/ρ। এটাকে বলা হয় সিগমা। এটা কি? সিগমা, গ্রিক অক্ষর সিগমা। ঠিক আছে, সিগমা। এই পরিবাহিতাঙ্কটাকে সিগমা অক্ষর দ্বারা লেখা হয়। তাহলে সিগমা সমান হলো 1/ρ। তাহলে পরিবাহিতাঙ্কের নিশ্চয় একক বার করব আমরা। পরিবাহিতাঙ্কের একক পরিবাহিতাঙ্কের একক কি? তাহলে পরিবাহিতাঙ্কের একক সমান হচ্ছে 1/রোধাঙ্কের একক। 1/রোধাঙ্কের একক। রোধাঙ্কের একক কি বলতো? ওহম মিটার। ওহম মিটার কিনা? ওহম মিটার। বা এই যে ওহম ইনভার্স পার মিটার, এই ওহম ইনভার্সটাকে একটু আগে কি বললাম? সিমেন্স বলা হয়, সিমেন। তাহলে সিমেন পার মিটার, সিমেন পার মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের এসআই একক হলো সিমেন পার মিটার। এখানে লিখব পরিবাহিতাঙ্কের এসআই একক হলো সিমেন পার মিটার। এবং তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস একক হলো সিমেন পার সেন্টিমিটার। সিজি এসআই একক হলো সিমেন পার মিটার। এস ফর সিমেন, হ্যাঁ বারবার বলছি, এস ফর সিমেন, এসআই এমইএন, সিমেন। সিমেন এই যেটা ওহম ইনভার্স, এটাকেই বলা হয় সিমেন। ওহম ইনভার্সটার অপর নাম হচ্ছে সিমেন। ওকে, তো এই গেল আমাদের পরিবাহিতাঙ্কের ব্যাপারে। পরিবাহিতা কি, পরিবাহিতাঙ্ক কি, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম। তাহলে রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক সমস্ত কিছু আমাদের শেষ। এখন এই যে আমরা ফর্মুলাগুলো শিখলাম, সেই ফর্মুলাটা প্রয়োগ করে এক দুটো আমরা প্রবলেম করব। তো প্রথম প্রবলেমটা তোমরা দেখো। প্রবলেমটা কি বলছে খেয়াল করো। একটি পদার্থের রোধাঙ্ক হলো 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, মানে রোধাঙ্কটা দিয়ে দিয়েছি। ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে? বলছে এই রকম একটা পদার্থের তার আছে যার রোধাঙ্ক দিয়ে দিয়েছে, রো সমান হচ্ছে 9 × 10⁻6 ওহম সেন্টিমিটার। এই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারটার বলেছে যে ব্যাস ডি কত? 0.3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? আর সমান ব্যাসার্ধ আর সমান d/2 সমান হচ্ছে 0.3/2 সেন্টিমিটার। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত বলো তো? বৃত্তাকার মানে পায়ের স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এ সমান কত হয়? পাই × r²। তাহলে পাই আর মানে হচ্ছে এটা পুরোটার স্কয়ার। তাহলে পাই × 0.09 / 4, এইটা হলো এ। এবার আমরা জানি দেখো, আমরা জানি আর সমান কত হয়? রো × L/A হয়। দেখো আর দিয়েছে কত? আর তো দিয়েছে 1 ওহম দিয়ে দিয়েছে।
শুধু বলেছে তাহলে এল সমান কত হবে, এল সমান কত হবে, তাহলে অন সমান রো তো দিয়েছে 9 ইন্টু 10⁻⁻6 ইন্টু এল ডিভাইডেড বাই এ মানে হচ্ছে পাই ইন্টু 0.09 ডিভাইডেড বাই 4। তাহলে এল সমান কত হয়ে যাবে বলো তো, এল সমান হয়ে যাবে পাই ইন্টু 0.09 বাই 4 ইন্টু 1/9 ইন্টু 10⁻⁻6। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসবে আমি বলে দিই, 7850 সেন্টিমিটার। কত, 7850 সেন্টিমিটার, মানে এটা মিটার করে দিলে 78.5 মিটার, এতটা নিতে হবে। তাহলে তারটার দৈর্ঘ্য কত হতে হবে, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হতে হবে 78.5 মিটার হতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও যে অতএব তারটির দৈর্ঘ্য হতে হবে এল সমান 78.5 মিটার। দেখো সবকিছু দিয়ে দিয়েছে, ব্যাস দিয়েছে কিন্তু ক্ষেত্রফলটা দেয়নি। তো ব্যাস দিয়েছে মানে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এখান থেকে বার করে নিতে পারলাম। ব্যাস থেকে ব্যাসার্ধ বার করলাম, আর ব্যাসার্ধকে এবার ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার লাগিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এলো দৈর্ঘ্যটা বেরোলো 78.5 মিটার। ঠিক আছে, তো এই গেল আমাদের আজকের এই লেকচার। তোমরা যে ভিডিও ক্লাসটা করলে তার যদি হ্যান্ড রিটেন নোট তোমরা নিতে চাও বা অন্য অন্য চ্যাপ্টারেরও যদি একেবারে চকচকে হ্যান্ড রিটেন নোট নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে।